বুঝছো? কোশ্চেন টাইপ এরকম হইতে পারে, রাইট ডাউন দ্য জেনারেল ইকুয়েশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অথবা এইভাবে আসতে পারে যে রাইট ডাউন দ্য জেনারেল ইকুয়েশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইন টার্ম অফ ই। ই বলতে এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তাই না? অথবা এইভাবে আসতে পারে যে রাইট ডাউন দ্য জেনারেল ইকুয়েশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইন টার্ম অফ ডি। ডি আমরা তো জানি তো, মানে চারটা, এখানে চারটা ই ডি বি এইচ, এই চার ধরনেরও আসতে পারে, মানে চার ভাবে আসতে পারে, অথবা কিভাবে আসতে পারে, শুধুমাত্র রাইট ডাউন দ্য জেনারেল ইকুয়েশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তখন ওই চারটাই লিখতে হবে। আর যদি স্পেসিফিক ভাবে বলা হয় যে ই ডি এফ জি এইচ পর্যন্ত লেখো, তখন এই যে এভাবে কোশ্চেনটা আসতে পারে, যে জেনারেল ইকুয়েশন ইন টার্ম অফ এইচ। এই টার্মটা বোঝা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, কোশ্চেনের প্যাটার্ন এইভাবে আসতে পারে, যখন এইভাবে আসবে তখন এই পর্যন্ত লিখতে হবে, ঠিক আছে? আবার জি স্যার। যখন জেনারেল ইকুয়েশন ইন টার্ম অফ বি আসবে, তখন এই পর্যন্ত লিখতে হবে, মানে এই 12 নম্বর ইকুয়েশন পর্যন্ত লিখতে হবে। কোশ্চেনের প্যাটার্ন আরো আছে, তোমার এখানে ম্যাক্সওয়েলের থার্ড ইকুয়েশন থেকে এটা বলা হয়েছে, মানে এভাবে ডি পর্যন্ত। এই যে এখানে ইন টার্ম অফ ডি জেনারেল ইকুয়েশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইন টার্ম অফ ডি, তখন এই 7 নম্বর ইকুয়েশন পর্যন্ত লিখতে হবে, ঠিক আছে? যেটা চাওয়া হবে ওই পর্যন্ত লিখতে হবে। অনেকে দেখা যায় যে আমি চাইছি ইন টার্ম অফ ই, তখন সে পুরোটাই লিখে দেয়, মানে ম্যাক্সিমামে পুরোটাই লিখে দেয়, কোশ্চেন না বুঝে অ্যান্সার করে। কোশ্চেন যেটা চাওয়া হয় ওটা না লিখে পুরোটাই অ্যান্সার করে। অথবা অনেক সময় শুধুমাত্র এই পার্টটাই চাওয়া হয়, ইন টার্ম অফ ই। ইন টার্ম অফ বি এই টার্মটা প্রথমেই চলে আসে, অথবা বি চাইলে তোমার হচ্ছে ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশন থেকে সরাসরি সলিউশন করা যায়। অনেকে না বুঝেই শুধু পুরোটাই মুখস্থ করে আর লিখে দিয়ে আসে। না, আমার তো পুরোটা চাওয়ার দরকার, পুরোটা আমার দরকার নেই, আমি যে অংশটুকু চাইছি সেটাই অ্যান্সার করতে হবে, তাই না? বোঝা যাচ্ছে? কোশ্চেনের প্যাটার্ন গুলো বোঝা যাচ্ছে? জি স্যার। যতটুকু চাওয়া হবে ওইটাই অ্যান্সার করবে, এর বাইরে অ্যান্সার করার দরকার নাই। সময় নষ্ট হয়ে যাবে, পরীক্ষায় হয়তো অত সময় পাবে না। সেক্ষেত্রে মনে হবে যে এত কম সময়ের মধ্যে অ্যান্সার করব। তো রাইট ডাউন দ্য জেনারেল ইকুয়েশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আমি যে ডি ই বি এইচ এই চারটা ফর্মুলায় আমি জেনারেল ইকুয়েশন গুলো বের করব। তাহলে আমাদের এই চারটাতে তুমি দেখো, আমি যদি ম্যাক্সওয়েলের থার্ড ইকুয়েশনটা আমি রিকল করি, তাহলে ম্যাক্সওয়েলের থার্ড ইকুয়েশনে আমার দুইটা ফিল্ড আছে কিনা দেখো তো, ই বি দুইটা আছে কিনা, ই এবং বি দুইটা আছে কিনা, ই এর সাথে আবার ডি রিলেশন আছে কিনা, বি এর সাথে আবার এইচ রিলেশন আছে কিনা। জি জি স্যার। স্যার। আছে স্যার। হ্যাঁ, ই সমান সমান আমরা কি জানি, ই সমান সমান ডি বাই এপসিলন, এটা জানি অপশন। কিনা? জি আবার স্যার। বি সমান সমান আমরা কি জানি, মিউ এইচ, পারমিএবিলিটি ইনটু হচ্ছে তোমার হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, এগুলো জানি কিনা? জি স্যার। তার মানে আমাদের যে জেনারেল ইকুয়েশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এর এটা সলিউশন করার জন্য আমাকে অবশ্যই ম্যাক্সওয়েলের থার্ড এবং ফোর্থ ইকুয়েশনটা আমাকে জানতে হচ্ছে। আমি গত ক্লাসেই বলছিলাম যে অ্যাটলিস্ট 10টা বা 12টা ইকুয়েশন তোমাকে মুখস্থ রাখতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু এটা সলিউশন করতে পারবে না, বা তোমার যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ফিল্ড অ্যান্ড ওয়েভ এই সাবজেক্টটা তোমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে যদি কয়েকটা সূত্র মুখস্থ না করো। বলছিলাম তো। জি আমি স্যার কিন্তু বলছিলাম। আমি কিন্তু আর কিন্তু ভেঙে ভেঙে পড়াচ্ছি না, আমি কিন্তু সরাসরি রিকল করতেছি যে অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল থার্ড ইকুয়েশন আমরা কি এটা জানি, কার্ল অফ ই ইকুয়াল মাইনাস ডিভি বাই ডিটি, এটা আমরা জানি, জি স্যার। সবাই জানি এটা, তাই না? এখন এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম, আমি এই 1 নম্বর সমীকরণের উভয় পাশে বোথ সাইড অফ ইকুয়েশন ওয়ান আমি কার্ল নেব। টেকিং কার্ল অন বোথ সাইড অফ ইকুয়েশন ওয়ান উই গেট, আমরা কি পাই দেখো, আমি মার্ক করে রেখে দিচ্ছি এটাকে। আমি কার্ল, শুধু কার্ল বাংলায় এভাবে, মানে ইংলিশে এভাবেও লিখতে পারি কার্ল, অথবা আমি এভাবে চিহ্ন দিয়েও লিখতে পারি, এই চিহ্নটা ডেল ক্রস চিহ্ন সমান আমি কার্ল বলতে পারি, পারি কিনা? পারি স্যার। আমি অ্যারো চিহ্ন দ্বারা এখানে বুঝাই দিচ্ছি যে 1 নম্বর ইকুয়েশনের উভয় পাশে আমি কার্ল করছি, দেখো এদিকেও কার্ল নিচ্ছি এদিকেও কার্ল নিচ্ছি, সমস্যা আছে? না স্যার। আচ্ছা, এখন এই যে কার্ল, আমি যদি এটাকে এই ডেলটাকে যদি এ ধরি এবং এখানে ক্রস বি ধরি, মানে দুইটা ভেক্টরের ক্রস আছে সেখানে আমি কার্ল নিচ্ছি, তাহলে এটাকে ইকুয়েশনটাকে এইভাবে লেখা যায়, যে প্রথম ভেক্টরটা সামনে আসবে, তারপরে ডট হয়ে কার্ল ডট পরের ভেক্টরটা, এবং মাইনাস এই ভেক্টরটা দ্বিতীয় ভেক্টরটা সামনে আসবে, এবং কার্ল ডট তোমার হচ্ছে প্রথম ভেক্টরটা হবে, এটা একটা সূত্র, ঠিক আছে? আমি পরের পেজে ওটা সহজেই বুঝাই দেবো, মানে আপাতত মনে রাখো, আমি পরের পেজে বলতেছি কিভাবে আসতেছে। এই পর্যন্ত বোঝা গেছে তো?
জি স্যার, যে আমি বুঝছি। ম্যাক্সওয়েলের থার্ড ইকুয়েশনটাকে রিকল করলাম, দেন ওখানে আমি এক ম্যাক্সওয়েলের থার্ড ইকুয়েশনের উভয় পাশে কার্ল নিচ্ছি। কার্ল করে দিয়েছি স্যার। হ্যাঁ, কার্ল নিচ্ছি। কার্ল নেওয়ার পরে কি আসতেছে আমি ওটা এখন দেখব। এখন দেখো, তাহলে আমি 1 নম্বর ইকুয়েশনের যদি উভয় দিকে কার্ল নেই, তাহলে আমার ইকুয়েশনটা কি আসতেছে এরকম, দেখো কার্ল ডিবি বাই ডিটি, তাই না? এখানে আমার এটা কি ডেরিভেটিভ কিনা? ডেরিভেটিভ কি কার্লের সাথে সম্পর্ক আছে? তাহলে এই পার্টটাকে কি আমি সামনে নিয়ে আসতে পারি কিনা? যেহেতু কার্ল আমার ই বি ডি এইচ এর সাথেই শুধুমাত্র গুণ হচ্ছে, কারণ ওই দুটো কি, ওই চারটা কি ভেক্টর, ভেক্টর কিনা? আমার ডি বি এইচ এগুলো কি ভেক্টর কিনা? জি স্যার, ভেক্টর। তাহলে ভেক্টরের সাথে তো তোমার কার্ল হবে, না তোমার ডেরিভেটিভের সাথে কার্ল হবে? স্যার ভেক্টরের সাথে কার্ল হবে স্যার। ভেক্টরের সাথে কার্ল হবে। তাহলে আমরা দেখি, যেহেতু এই অংশটুকু আমার হচ্ছে কি ডেরিভেটিভ, তাহলে ডেরিভেটিভ অংশটুকু এবং মাইনাস অংশটুকু আমি সামনে এইভাবে নিয়ে নিছি, সমস্যা আছে? না স্যার। কার্ল এবং এইদিকের বি, এইদিকে বি আমি আর বলতেছি না, আমার এখানে একটা ভেক্টর আছে, এই ভেক্টর এবং এই কার্ল আমি একটা অংশে নিতে পারি, ইন্টারচেঞ্জ করে নিতে পারি। ইন্টারচেঞ্জ করে নেওয়া যায় কিন্তু, বলে ইন্টারচেঞ্জ করা করা যায় তো? মাইন্ড কি বুঝতে পারতে, মানে এই যে দেখো নিচের এই অংশটুকু, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, দেখো আমি এই যে এখানে যে ফর্মুলায় লিখছি এবং এই ফর্মুলা দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? না স্যার। স্যার পার্থক্য নেই। ডেরিভেটিভটা আগে আগে চলে গেছে শুধু স্যার হ্যাঁ এই। হ্যাঁ, আমি এটা আগে একটু বুঝাই দিয়েছিলাম যাতে বুঝতে সুবিধা হয়। তো ডেরিভেটিভ পার্টটাকে আমি আমি আগে নিচ্ছি, এবং কার্ল এবং এখানে আমার একটা ভেক্টর আছে, আমি আর বি এইচ এগুলো আর বলতেছি না, আমার এখানে একটা ভেক্টর আছে। তাহলে ওই ভেক্টর অংশ এবং কার্লটাকে আমি একদিকে নিয়ে নিছি, এবং তোমার এই ডেরিভেটিভটাকে একটা অংশে নিয়ে নিছি, কোনো সমস্যা নেই তো? না স্যার। আচ্ছা, এবার আমি এই সূত্রটার কথা বললাম। সূত্রটার কথা কি বলছি? এই সূত্রটাতে বললাম যে কার্ল যদি কি করা হয়, দুইটা ভেক্টর ক্রস ভেক্টরের মধ্যে কার্ল করা হয়, তাহলে প্রথম ভেক্টরটা আগে আসবে, প্রথম ভেক্টরটা সামনে আসবে। আমার এই কালারটা ভুল করে দিছি, এইটা কালার, এই এই কালারটা হয়তো এইখানে, আর এই কালারটা হয়তো এইখানে, ঠিক আছে? প্রথম আচ্ছা। ভেক্টরটা সামনে আসবে, থাকলো কি কার্ল, আর পরের ভেক্টর দ্বিতীয় ভেক্টর, তাহলে ডট, তোমার এই যে এই কার্ল এখানে আসলো, এবং ডট চিহ্ন, সূত্রের ডট চিহ্ন, দ্বিতীয় ভেক্টরটা এখানে আসলো, ঠিক আছে? সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস ইটা আগে লেখার কথা ছিল, মানে ইটা হয়তো এইখানে আগে, পরের মাইনাস ই এখানে, পরের পার্ট, দুইটা পার্ট হবে। দুইটা পার্টের মধ্যে ধরে নয় এই পার্টটা আমি তো বুঝতে পারলাম, এই পার্টটা বুঝা গেছে কিনা, এই অংশটুকু? মানে প্রথম ভেক্টর সামনে আসবে, পরে মাইনাস হয়ে দ্বিতীয় ভেক্টরটা সামনে আসে, এই কার্ল হবে এখানে, কার্ল হবে এখানে, দ্বিতীয় প্রথম ভেক্টরটা হবে এখানে, তাহলে দুইটা দুইটা এই যে ডেল গুণ করলে কি ডেল স্কয়ার হয় কিনা? জি স্যার। সেম সেম প্যাটার্ন, এই প্যাটার্নটার মতোই তোমার এখানে হচ্ছে, মানে আমি একটু দেখে দেই, লিখে দেই। মানে এটা এই অংশটুকু তোমাদের বোঝা হয়ে গেছে, তাই না? এই অংশটুকুতে তোমার আগে ই হইতো, তারপরে আমার এখানে আর একটা ডেল হইতো, ডেল, এই ডেলটা তোমার সরাসরি এখান থেকে আসতো, এখানে এই ডেল দ্বিতীয় প্রথম ভেক্টরটা এখানে আসতো, এরকম হইতো কিনা দেখো তো, এর বুঝা গেছে? জি স্যার, এবার বুঝতে পারছি। আচ্ছা, আমি বললাম যে তোমার হচ্ছে সূত্রটা হচ্ছে এরকম, যে প্রথম আমার কার্ল যদি দুইটা ভেক্টরের মধ্যে ক্রস ভেক্টরের মধ্যে করা হয়, তাহলে তার সূত্রটা হচ্ছে, জেনারেল ফর্মুলা হচ্ছে, সে আমার এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, হ্যাঁ, এ বি হলে কি হবে, আগে আগে আমার হবে এটা সামনে চলে আসবে, তার ডট প্রোডাক্ট আমি যে কার্ল করতেছি যেটা দ্বারা, ওইটা আগে ডট বি, ঠিক আছে? আবার মাইনাস, সূত্রের মাইনাস যেটা, বি ভেক্টরটা এবার আসবে দ্বিতীয় ভেক্টরটা, তারপরে হচ্ছে যেটা দ্বারা কার্ল করবা ওইটা ডট হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে সূত্র। তাহলে এই সূত্রের সাথে সিমিলার করে দেখো তো এইটা হয় কিনা। এখানে এ এর বদলে আমার আছে কি, আর একটা ডেল আছে, আছে কিনা? তা ডেল এবং জি ডেল স্যার। করলে কি স্কয়ার হয়ে যাবে কিনা? জি স্যার, স্কার হয়ে যাবে স্যার। তাহলে আমি এখানে সরাসরি লিখছি, সূত্রটা এখানে লিখি নাই, এটা বুঝা গেছে তাহলে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার প্রথম অংশ। এখানে আমার এই ডেল বলতে এটা না, এই ডেল হচ্ছে এটা, এটা সরাসরি এখান থেকে এখানে আসছে। তোমার হচ্ছে কার্ল, যেটা কার্ল করছি
এখানে ডট দ্বিতীয় ভেক্টর মানে এখানে কি ই, আবার মাইনাস সূত্রে মাইনাস, এখানে আমার ইটা আগেই লিখলাম ই, তারপরে তোমার ডেল ডট ডেল, দুইটা ডেল ডট করলে কি হচ্ছে স্কয়ার হয়ে যাচ্ছে, সেম প্রোডাক্টে কি অবশ্যই স্কয়ার হয়ে যাবে তাই না। এখন এইদিকে দেখো বি সমান আমরা কি জানি, মিউ এস, বি সমান কি মিউ এস জানি কিনা, জি স্যার। তাহলে মিউ কে ভেঙলে বি কে ভাঙলে আমি দুইটা পাচ্ছি, বি কে ভাঙার পর দুইটা পাচ্ছি, একটা মিউ পাচ্ছি ডট ইনটু আমি কি পাচ্ছি এস পাচ্ছি। তাহলে মিউ যেহেতু কনস্ট্যান্ট সংখ্যা ওটাকে আমি ডেরিভেটিভের সামনে নিয়েছি, আর কার্লের সাথে আমি শুধু এইচ নিয়েছি। সমস্যা আছে? না স্যার। সমস্যা থাকার কথা না। এর পরের দিকে আসো, আমার যদি মিডিয়ামটা কি হয় ফ্রি স্পেস, মিডিয়ামটা ফ্রি স্পেস অথবা ডাইইলেকট্রিক মিডিয়াম হয়, আমি চার্জ ডেনসিটি কি পাবো, 0 পাবো। জি স্যার, রো ইকুয়াল টু 0। জি ফ্রি স্পেস অথবা ডাইইলেকট্রিক কন্ডাক্টিং মিডিয়ামে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমি কি চার্জ ডেনসিটি কি 0 পাবো কিনা, রো জি স্যার। ইকুয়াল টু 0 পাবো কিনা। জি তাহলে স্যার, 0 পাবো। ম্যাক্সওয়েলের ফার্স্ট ইকুয়াল সমান আমরা কি জানি, ডাইভারজেন্স ডি ইকুয়াল টু রো ছিল, ডি ইকুয়াল এখানে রো ছিল, কিন্তু রো ছিল। এইটা ছিল রো ছিল, আমি রো লিখি নাই সরাসরি 0 দিছি, কারণ রো এর ভ্যালু তো আমি অলরেডি কি পাইছি 0 পাইছি, 0। এখানে রো ছিল কিনা। জি স্যার। আচ্ছা, আবার ডি সমান আমরা কি জানি, ডি সমান আমরা এটা জানি কিনা, ডি সমান এটা জানি কিনা, জি স্যার, ইপসিলন ই। এপসিলন ডি জানি। জি স্যার। এপসিলনটা এখানে কি কনস্ট্যান্ট, ইপসিলন কনস্ট্যান্ট স্যার। এপসিলন কনস্ট্যান্ট হলে আমি ইকুয়াল চিহ্নের ওইদিকে দিতে পারি, বুঝি নাই স্যার। মানে উভয় দিকে এপসিলন দ্বারা আমি যদি ভাগ করে দেই সমস্যা হবে। না না স্যার, কনস্ট্যান্ট ছিল, সমস্যা নেই। তাহলে ফাইনালি কি আমার আসে, ডাইভারজেন্স ইকুয়াল টু 0। জি স্যার। আমি যদি এই অংশটুকুতে এই অংশের উভয় দিকে এই অংশটার উভয় দিকে আমি অ্যাপসিলন দ্বারা ভাগ করে দিলাম, ডিভাইড করলাম, তাহলে আমার এটাই থাকে তো, এদিকে 0, এদিকে তোমার অ্যাপসিলন অ্যাপসিলন কাটা যাচ্ছে, আর এদিকে 0 কে কোনো কিছু দ্বারা ভাগ করলে কি 0ই হবে তাই না। তাহলে আমার 2 নম্বরে একটা ইকুয়েশন পাইলাম। আমার দেখো তো আগের ইকুয়েশনটাতে কি ছিল, ডাইভারজেন্স ই আছে কিনা, এই যে এইখানে জি আছে, আছে স্যার। তাহলে আমি 2 নম্বর সমীকরণে ডাইভারজেন্স ই ইকুয়াল টু 0 বসাইতে পারি, জি স্যার, বসানো যায় স্যার। বসানো যাবে। মেইন কথা হচ্ছে আমি যে জেনারেল ইকুয়েশন গুলো বের করছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের, সেটা অবশ্যই স্কেয়ার হবে। এই যে আমার টার্গেট হচ্ছে এইটা বের করা, হয় তোমার হচ্ছে কি ডেল স্কয়ার ই, ডেল স্কয়ার এইচ, ডেল স্কয়ার বি অথবা ডেল স্কয়ার ডি, এই আকারে বের করব, বুঝা গেছে, জি স্যার। মানে পাওয়ার আকারে বের করব। জেনারেল ইকুয়েশন গুলো কি আকারে বের করব, পাওয়ার আকারে। পাওয়ার আকারে বের করব, এটাই হচ্ছে আমার টার্গেট। তাহলে ফার্স্ট এই অংশটুকু আমি তো যেহেতু ফ্রি স্পেস অথবা কন্ডাক্টিং ডাইইলেকট্রিক কন্ডাক্টিং ম্যাটেরিয়াল নিচ্ছি, তাহলে আমি তোমার চার্জ ডেনসিটি এখানে 0 পাচ্ছি, চার্জ ডেনসিটি 0 পাওয়ার কারণে আমি কি পাচ্ছি, ডেল ডাইভারজেন্স ইটা 0। ডেল ইটা আমি 0 পাচ্ছি। তাহলে আমি ডেল এই ভ্যালুটা যদি ওখানে বসাই দেই, ফাইনালি আমার ইকুয়েশনটা দেখো তো এরকম আসে কিনা, উপরেরটার মতো, আমি 0 বসাই দিলাম এখানে, জি স্যার। ক্যালকুলেশন করলে এরকম আসে। দেখো এই অংশটুকু চলে যাচ্ছে, আমি মাইনাস এটা পাচ্ছি, তোমার ডেল স্কয়ার ই পাচ্ছি, এখানে মাইনাস পারমিএবিলিটি মিউ ডেল ডি ডেল ডিটি কার্ল এইচ, এটা পাচ্ছি কিনা। জি স্যার। আচ্ছা, এখন দেখো তাহলে ফাইনাল ইকুয়েশন কি আমার, এটা ক্যালকুলেশন করার পর এটা এদিকেও মাইনাস আছে, এদিকেও মাইনাস আছে, দুটো মাইনাস। মাইনাস মাইনাস কাটা। আচ্ছা, দেখো তো ফর্মুলাটাতে দেখো, যেহেতু এখানে স্কয়ার ই আছে, ডেল স্কয়ার ই, এটাতে এইচ আছে, ফর্মুলাটা কি সেম ইয়াতে চলে আসছে। জেনারেল ফর্মুলা আমাদের হচ্ছে কি, যদি এদিকে ই হয় এদিকে ই হবে, এদিকে এইচ হয় এদিকে এইচ হবে, এদিকে বি হয় এদিকে বি হবে, এদিকে ডি হয় এদিকে ডি হবে, মানে সেম তোমার সমগোত্রীয় যেটা আমরা বলি সেম ক্যাটাগরিতে নিয়ে আসতে হবে। আমাদের কি সেম ক্যাটাগরিতে আসছে এখানে, দেখো তো। না স্যার। আসেনি, এখানে ই এখানে এইচ, আমার তো এটা না, আমাকে জেনারেল ফর্মুলা, আমি কিন্তু কোশ্চেনে বলে দিচ্ছি যে জেনারেল ফর্মুলা তুমি এটাকে ইয়া করো, জেনারেল ফর্মুলাটা ডেরাইভ করো। তাহলে আমাদের এখনো জেনারেল ফর্মুলাটা এখানে ডেরাইভ হয়নি তাই না, জেনারেল ফর্মুলা কি ডেরাইভ হয়েছে এখনো,
না স্যার কিন্তু জেনারেল ফর্মুলার শেষের দিকে আমি চলে গেছি, কারণ কি আমার এটা ডেল স্কয়ার ই চলে আসছে, বাট এই দিকের অংশটুকুতে শুধুমাত্র ইটা নিয়ে আসতে পারলে আমাদের জেনারেল ফর্মুলাটা হয়ে যাবে। আবার আমরা দেখি ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশন আমার কাল এই সমান সমান আমরা কি জানি বলতো? ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশন কার্ল এইচ সমান সমান এটা জানি, জি স্যার জে প্লাস জে প্লাস ডেল ডি ডেল টি বাই বাই ডেল ডেল টি। এখানে কন্ডাক্টিং কারেন্ট আর একটা ছিল কি ডিসপ্লেসমেন্ট কারেন্ট। ডিসপ্লেসমেন্ট কারেন্ট কিভাবে বের করা হয় এটা আমি শিখাই দিয়েছিলাম মনে হয় প্রথম লেকচারটাতে। যারা ক্লাস করনি ক্লাসগুলো একটু দেখে নিও, কারণ যতই আমি গভীরে যাব আমাদের সিলেবাসে, ততই কিন্তু আমি আগের গুলোকেই রিকল করব, তখন তোমাদের কাছে সব নতুন মনে হবে। এই জন্য প্রিভিয়াস ক্লাসগুলো যদি না বুঝো আমার মনে হয় পাস নিয়ে টানাটানি হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য প্রিভিয়াস লেকচার গুলো অ্যাটলিস্ট দেখে নিও। যারা ক্লাস করোনি, এখানে এরকম না যে অ্যাটেন্ডেন্স নিচ্ছি, কিন্তু আমি হয়তো নিচ্ছি না, কিন্তু তোমরা নিজেকেই ঠকাচ্ছ। যদি ক্লাস না করো দেখবা যে কিছুই বুঝবে না। কার্ল এইচ, এই কার্ল এইচ এর ভ্যালুটা কি আমি 4 নম্বরে বসাই দিতে পারি? কেন দেখো তো, আমি যদি কার্ল এইচ এর ভ্যালুটা এখানে বসাই দিই, এখানে আমার আছে কি জে প্লাস ডেল ডি বাই ডেল টি, ডিটা কি এর সাথে রিলেশন আছে কিনা? জি স্যার তাহলে ডি সমান আবার জানি আমরা এপসিলন ই, তখন ই আমি সরাসরি ই ফর্মুলায় চলে যাচ্ছি। বুঝতে পারছি স্যার আচ্ছা, ওই ভ্যালুটা এখানে বসাই দিচ্ছি। তাহলে আমি 4 নম্বর ইকুয়েশন থেকে এটা জানি, দেন ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশন থেকে আমি এটা পাইলাম। এই ভ্যালুটা কাল এই কাল এইচ এর ভ্যালুটা আমি সরাসরি 4 নম্বরে বসাই দিলাম, তখন আমার কি এরকম আসে দেখো তো, ডেল স্কয়ার ই মিউ ডেল ডি বাই তোমার হচ্ছে জে প্লাস এটা আসে, ডেল ডি বাই ডেল ডি এটা জি আসে। স্যার এখনো কিন্তু আমার ফর্মুলাটা জেনারেলাইজ হয়নি, কেন বলো তো? স্যার ই আসে না এখনো আমার জেনারেলাইজ হয়নি। না হওয়ার কারণ হচ্ছে এখানে ই আছে, এখানে আমার ডি আছে। স্যার ডেলি থেকেই পাবো। হ্যাঁ, এখন আমাদের হচ্ছে জেনারেল ফর্মুলা নিয়ে আসতে হবে। তাহলে দেখো এই পর্যন্ত আমি দুইটা কোশ্চেন আমার সলভ হচ্ছে, একটা হচ্ছে ইন টার্ম অফ ই অথবা ইন টার্ম অফ ডি। কেন, আমি যদি এখানে ই এর পরিবর্তে ডি বসাই দিই তখন ডি তে পরিণত হচ্ছে, অথবা এখানে যদি ডি এর পরিবর্তে আমি যদি ই বসাই দিই এপসিলন ডি, তখন আমার কি হচ্ছে ই ফর্মুলা চলে যাচ্ছে। তার মানে কি এখান থেকে আমার দুইটা কোশ্চেন সলভ হয়ে গেল কিনা? জি স্যার দুইটা কোশ্চেন, তার মানে এই পর্যন্ত দুইটা কোশ্চেন সলভ করার জন্য যদি আসে কোশ্চেনটা জেনারেল ফর্মুলা ইন টার্ম অফ ই, তখন এই পর্যন্ত আসতে হবে। এখনো না, আর একটু যাব, যখন আমি ডি এর পরিবর্তে ই বসাই দেবো এপসিলন ই। আর যদি কোশ্চেনটা আসে ইন টার্ম অফ ডি, তখন হচ্ছে কি এই পর্যন্তই আসতে হচ্ছে আমাকে, তাই না? তখন এরপরে শুধুমাত্র ই এর পরিবর্তে আমি বসাই দেবো ডি বাই এপসিলন এটা বসাই দেবো। ঠিক আছে, আমরা আসি। আমরা আবার জানি যে তোমার হচ্ছে কন্ডাক্টিং কারেন্টটা ইকুয়াল টু হচ্ছে কি সিগমা ই, এটা আমরা জানি কিনা? যদি না থাকে তোমার হচ্ছে চ্যাং এর বইটার প্রথম চ্যাপ্টারে দেখবে যে কন্ডাক্টিং কারেন্ট সমান সমান সিগমা ই, এটা আমরা জানি। এগুলো হচ্ছে সূত্র। আবার ডি তোমার হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে তোমার কি এপসিলন ই এর বুঝছিলেন সমান। এই দুটো আমরা জানি, এই দুটো আমাদের জেনারেল জেনারেল বলতে পারবো না, বেসিক ইকুয়েশন। এই দুইটা ভ্যালু যদি আমি এখানে বসাই দেই, দেখো তো কি আসে। 5 নম্বর ইকুয়েশনটাতে যদি বসাই দেই, তাহলে আমি জি এর পরিবর্তে লিখতে পারতেছি কি সিগমা ই লিখতে পারতেছি। জি এর পরিবর্তে কি লিখতে পারতেছি? সিগমা ই সিগমা লিখতে, সিগমা ই। আর ডি এর পরিবর্তে আমি কি লিখতে পারতেছি? এপসিলন ডি। ইপসিলন ই এখানে এপসিলন ডি বসাই দিলাম, এখানে সিগমা ই বসাই দিলাম। সেটা কোথা থেকে? যে আমরা এটা অলরেডি, এটা আমাদের নোন, এটা আমাদের জানা। কোনটা আমাদের জানা? যে এটা আমাদের জানা, এই ভ্যালুগুলো আমাদের আগে থেকেই জানা। এই ভ্যালুগুলো আমি এখানে বসাই দিলাম। আর একটা ভ্যালু আমরা জানি বি ইকুয়াল টু মিউ এইচ। এই তিনটা ভ্যালু অবশ্যই জানতে হবে। আমি গত ক্লাসেই বলছিলাম যে অ্যাটলিস্ট 12-13টা ইকুয়েশন তোমাকে মুখস্থ রাখতে হবে, না হলে তুমি সলভ করতে পারবে না। তোমার যদি এটা জানা না থাকে, এই 5 নম্বরে এসেই তুমি আটকে যাবে, আর কিন্তু যাইতে পারবে না। তার মানে কি তোমার কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু ইনকমপ্লিট থেকে গেল, সেক্ষেত্রে কিন্তু ভালো মার্ক ক্যারি করবে না, তাই না? জি স্যার তাহলে আমাকে অবশ্যই এই 5-6টা মানে 10-12টা ইকুয়েশন মুখস্থ রাখতে হবে। ম্যাক্সওয়েলের 4টা ইকুয়েশন, এখানে 2টা, তারপরে আর কি বলছিলাম, বেসিক 4টা ইকুয়েশন, আর বেসিক 4টা থিওরাম, এগুলো মুখস্থ করতে বলছিলাম, যাতে সহজে গাউস ল, বায়ট-সাভার্ট ল, অ্যাম্পিয়ারস ল, ফ্যারাডে ল, এগুলো একটু মুখস্থ করতে বলছিলাম, যাতে সহজে সলভ করতে পারো। এখন দেখো তো আমার প্যাটার্নটা ঠিক হয়েছে কিনা। এখানে ই আছে, এখানে ই আছে, এখানে ই আছে।
প্যাটার্নটা কি একই ক্যাটাগরিতে চলে আসছে? জি স্যার, সবাই একই ক্যাটাগরিতে আসছে। সবাই একই ক্যাটাগরিতে চলে আসছে। এখন কনস্ট্যান্ট ভ্যালুগুলো কি আমি সামনে নিয়ে আসতে পারি কিনা? এখানে মিউ আছে, এখানে সিগমা আছে, এভাবে নিয়ে আসতে পারি। কেউ যদি এই ইকুয়েশনটা এই পর্যন্তই রেখে দেয়, তার রেজাল্টটাও কিন্তু অলরেডি হয়ে গেছে। এই পর্যন্ত যদি রেখে দেয়, তারপরেও যদি বলে যে এটা জেনারেল ইকুয়েশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইন টার্ম অফ ই, তারপর কিন্তু তার রেজাল্টটা কিন্তু রাইট। রাইট কিনা? জি স্যার। আবার কেউ যদি বলেন যে আমি আরেকটু এটাকে মডিফাই করব, মডিফাই করা যাবে কিনা? এখানে একটা মিসিং হয়ে গেছে নাকি? না না, মিসিং হয়নি, ঠিক আছে। এই পর্যন্ত ঠিক আছে কিনা? এই পর্যন্ত রেজাল্ট ঠিক আছে। এরপর দেখো এখানে আমার একটা ডেরিভেটিভ আছে কিনা। এই ডেরিভেটিভটা আমি এই পর্যন্ত কিন্তু তোমার যদি লিখে দাও তাহলে কিন্তু অ্যান্সার রাইট। আবার কেউ যদি যে বলে না আমি আরেকটু এটাকে ঘষা মাজা করবো, আর একটু সুন্দর করে লিখবো, সেও লিখতে পারবে কিনা? তখন কি করতে হবে? এই ভ্যালুটা ডেরিভেটিভ দ্বারা উভয় দিকে উভয় দিকে না, ডেরিভেটিভ দ্বারা তোমার ব্র্যাকেটে থাকার অংশে দুই দিকে মাল্টিপ্লাই হবে কিনা। এই পার্টটাতে মাল্টিপ্লাই হবে, এই পার্টটাতে মাল্টিপ্লাই হবে। তো মাল্টিপ্লাই করো, এই পার্টটাতে মাল্টিপ্লাই করলে কি আমার এরকম আসে? যেহেতু সিগমাটা আমার কনস্ট্যান্ট, এখানে মিউটাও কনস্ট্যান্ট, মিউ কিন্তু আমরা মাল্টিপ্লাই করে দিতে পারি। আমি কিন্তু করি নাই, যেহেতু মি একটা সংখ্যা আছে আমি ব্র্যাকেটের বাইরে রেখে দিয়েছি। আর ব্র্যাকেটের বাইরে থাকা মানে কি, অবশ্যই সে দুই দিকে মাল্টিপ্লিকেশন করা আছে, তাই না? জি স্যার। এটার সাথে হচ্ছে, এটার সাথেও আছে। এরপরে দেখো এখানে একটা ডেরিভেটিভ আছে, এখানে আরেকটা ডেরিভেটিভ আছে, তাহলে আমার কি ডেরিভেটিভ স্কয়ার হবে? হবে কিনা? জি একটা স্যার, ডেরিভেটিভ, ডেরিভেটিভ এখানে স্কয়ার। আরেকটা স্কয়ার। তাহলে ফাইনালি দেখো তো, ফাইনালি আমি যখন ডেরিভেটিভ করতেছি তখন এরকম টার্মটা আসলো, এটার সাথে এটা আসলো, মিউ তো থাকলোই, মিউ কনস্ট্যান্ট থাকলো। এখানে এই পার্টটা এই পর্যন্ত আসলো, আর এখানে আমি যে কথাটাই বললাম যে ডেরিভেটিভের উপর স্কয়ার হচ্ছে, এরকম আসবে নাকি? এপসিলন যেহেতু আমার এখানে কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটাকে আমি বের করে নিলাম। এই পর্যন্ত লেখা যায়? জি স্যার, লেখা যায়। আচ্ছা, তো কেউ যদি অ্যান্সার করে এই পর্যন্ত আসে তার অ্যান্সারটাও রাইট। আবার যে কেউ যদি এই পর্যন্ত রেখে দেয় তার অ্যান্সারটাও রাইট। বুঝা গেছে? জি স্যার, বুঝছি। মানে গুড, বেটার, বেস্ট এরকম আছে কিনা? তাহলে এটা হচ্ছে গুড। কেউ যদি এই পর্যন্ত অ্যান্সার করে, সে যদি 5-এর মধ্যে পায় 4, তাহলে নিশ্চয়ই কেউ যদি এই পর্যন্ত আসে একটু মডিফাই করে, তাকে একটু 4 দেওয়া যাবে? না স্যার, 5-এ 5 দিতে হবে স্যার। তাকে 5 না, ওরকম না, অ্যাটলিস্ট তো কিছু ফ্র্যাকশন ভ্যালু তাকে বেশি দেওয়া দরকার। মানে কেউ বলে না একটু, সে মেকআপ লাগাই দিছে মনে করে, এখানে একটু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সাজাই দিছে। মানে একটু সৌন্দর্যের প্রতি তো সবারই একটু আকর্ষণ থাকে, থাকে কিনা? জি স্যার, তা তো থাকবে। তার রেজাল্টটা যখন এই 5 নম্বর ইকুয়েশন পর্যন্ত আসবে, তার মানে কি তার রেজাল্টটা আরেকটু পরিপাটি হয়ে গেছে, মানে আরেকটু গোছালো হয়ে গেছে। জি স্যার। তাহলে এই সেক্ষেত্রে ইকুয়েশন স্যার একটু বেশি মার্ক প্রাপ্যই স্যার। প্রাপ্য, এটা কিন্তু সবাই এক্সপেক্ট করে যে না আমি এত সুন্দর করে গেলাম, আমাকে শুধু টাচ করলো, সেও যে মার্ক পেলো, তাহলে এটা ইনজাস্টিস হলো। ইনজাস্টিস তো করা যাবে না। অ্যাটলিস্ট মানে ভালো করে লিখলে অবশ্যই ভালো মার্ক ক্যারি করে, তাই না? তাহলে এই পর্যন্ত 5 নম্বর ইকুয়েশন পর্যন্ত যে আসলাম, এটাই হচ্ছে আমার কি ইন জেনারেল টার্ম অফ ই, জেনারেল ইকুয়েশন অফ ইন টার্ম অফ ই। কেন ই বলতেছি এটা আমি? কারণ দেখো প্রতিটা অংশে আমার কি আছে, প্রতিটা অংশে ই আছে। দেখো ই আছে কিনা? ই আছে। জি আছে স্যার। জি স্যার। এর জন্য বলতেছি ইন টার্ম অফ ফি। এখন যদি বলি যে ইন টার্ম অফ ডি, তাহলে এই পর্যন্ত তো আসতে হবেই হবে। এখন কি লিখতে হবে? ডি পর্যন্ত ক্যালকুলেশন করার জন্য 5 নম্বর পর্যন্ত আগে সলিউশন করে আসতেই হবে আমাকে। দেন ই এর পরিবর্তে আমাকে এখন লিখতে হবে উই নো ই ইকুয়াল ডি বাই এপসিলন। কিছুক্ষণ আগে আমরা দেখে আসলাম এটা, তাই কিনা? জি স্যার। ই ইকুয়াল টু কি ডি বাই এপসিলন হবে। ডি/এপসিলন। তাহলে ই ইকুয়াল টু যদি ডি বাই এপসিলন, আমি এই ভ্যালুটা কোথায় বসাই দিই? 5 নম্বর ইকুয়েশনে বসাই দিই, তাহলে আমার ডি আসবে কিনা? ই এর পরিবর্তে আমি এখন ডি বসাই দেবো 5 নম্বর ইকুয়েশনে, ডি বাই এপসিলন বসাই দেবো, আসবে কিনা? আসবে স্যার। ই এর পরিবর্তে যদি ডি বসাই দিই, এখানে আর অন্য কোনো ইয়া থাকতেছে তোমার? না স্যার। বি এইচ বাই এগুলো কোনো থাকতেছে? না স্যার, ডি/এপসিলন থাকবে স্যার। ডি বাই এপসিলন থাকতেছে। তাহলে ডি বাই এপসিলন এটা আমরা জানি, এই ভ্যালুটা আমি 5 নম্বরে বসাই দেবো এখন। দেখো 5 নম্বরে বসাই দিলে দেখো তো এরকম আসে কিনা। ই এর পরিবর্তে, এই যে ই এর পরিবর্তে আমি এখানে বসাই দিলাম এটা,
আবার এখানে ই ছিল, এখানে ই এর পরিবর্তে এটা বসাই দিলাম, এখানেও ই ছিল, ই এর পরিবর্তে এটা বসাই দিলাম। যে ভ্যালুটা আমি কোথা থেকে রিকল করতেছি, সরাসরি আমি যেটা জানি যে এই ভ্যালুটা ই এর পরিবর্তে বসাই দিলাম। কোনো সমস্যা আছে? না স্যার। সবাই বুঝতে পারতেছো? এইভাবে বুঝতে না পারলে আর এর চেয়ে সহজভাবে বুঝাই দিতে পারবো না। এই ভ্যালুটা আমি এখান থেকে রিকল করলাম। সো এখানে আমার ডি আছে, এখানে এপসিলন আছে। এপসিলন এখানে কনস্ট্যান্ট কিনা? এপসিলন কনস্ট্যান্ট স্যার। আচ্ছা, এখানে এপসিলন কনস্ট্যান্ট, এখানে এপসিলন কনস্ট্যান্ট, তাহলে উভয় দিকে এই ইকুয়েশনটার উভয় দিকে যদি আমি এপসিলন দ্বারা মাল্টিপ্লাই করি, দেখো তো এই ইকুয়েশনটার উভয় দিকে যদি এপসিলন দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে এই তোমার লেফট সাইডে কি হবে? শুধু ডেল স্কয়ার ডি হবে কিনা? এপসিলন দ্বারা মাল্টিপ্লিকেশন করলে স্যার হ্যাঁ, জি স্যার, ডেল স্কয়ার ডেল স্কয়ার ডি। ডেল স্কয়ারই। আর এখানে কি হবে? এপসিলন মিউ, আর বাকি অংশটাকে তো সেম থাকবে। এদিকে তো এপসিলন দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। স্যার অথবা কেউ কি করতে পারো, এই এপসিলনটা এখান থেকে কমন নিতে পারো। মানে যেভাবেই হোক এই পর্যন্ত লিখলেও কিন্তু তোমার অ্যান্সার কমপ্লিট, মোটামুটি কমপ্লিট। কিন্তু যদি আরেকটু পরিপাটি করতে চাও তাহলে কি করতে হবে তোমাকে? এপসিলনটা কমন নিয়ে মাল্টিপ্লিকেশন এপসিলনটা, করলে হ্যাঁ, স্যার এপসিলন দ্বারা মাল্টিপ্লাই করলাম বোথ সাইড ইন ইকুয়েশন 6। তখন আমার কি ফাইনালি এই ইকুয়েশনটা দাঁড়াইলো। এইদিকে দেখো, এই পার্টটার কোনো পরিবর্তন হয়নি আমার, এই পার্টের কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র এপসিলনটা আসছে এখানে অতিরিক্ত হিসেবে, তাই না? জি স্যার। তাহলে এই যে ইকুয়েশনটা পাইলাম, এই ফাইনালাইজ ইকুয়েশনটাই আমার হচ্ছে ইন টার্ম অফ ডি। এখন যদি কেউ বলে যে না এখানে এপসিলন আছে, এখানে এপসিলন আছে, এখানে এপসিলন আছে, তাহলে এই এপসিলনটা আমি কি করি? মাল্টিপ্লাই করে দিই। সে দেখো, যদি মাল্টিপ্লাই করে দিই এখানে, তখন এখানে আসবে এপসিলন, এই এপসিলন এপসিলন কাটা যাচ্ছে, এখানে আরেকটা এপসিলন আসছে, একটা এপসিলন তো আছে, এই এপসিলন জি এপসিলন স্যার। কাটা গেলে আর একটা এপসিলন ভিতরে চলে যাচ্ছে, যাচ্ছে কিনা? তখন ফাইনাল ইকুয়েশনটা আমার কি আছে? ডেল স্কয়ার ডি ইকুয়াল মিউ সিগমা ডি ডিটি বাই ডি ডি। আর এখানে আছে এপসিলন ডেল স্কয়ার ডি বাই ডিটি স্কয়ার, এরকম হবে কিনা দেখো ফাইনাল ইকুয়েশনটা এরকম। এখানে এপসিলন ছিল, এই এপসিলন, আবার এখানে নিচে একটা এপসিলন ছিল, এই এপসিলন কাটা গেল। আবার এখানেও একটা নিচে এপসিলন ছিল, এই নিচের এপসিলন আর এই এপসিলন কাটা গেছে, বুঝা যাচ্ছে? এই এপসিলন স্যার। আর এই এপসিলন কাটা গেছে। তখন প্রথম পার্টটাতে কোনো এপসিলন নাই, আবার এই এপসিলন আর এই এপসিলন কাটা গেছে, তখন এখানে শুধু এই এপসিলনটা শুধু থাকতেছে। এপসিলনটা আসে স্যার। জি তাহলে স্যার। এটা হচ্ছে ইন টার্ম অফ ডি। তাহলে আমি যদি কোশ্চেনে ইন টার্ম অফ ডি বলি, তাহলে অবশ্যই তোমার ম্যাক্সওয়েলের কোন ইকুয়েশনটা লাগবে? থার্ড ইকুয়েশন থেকে ক্যালকুলেশন করতে হবে। ফোর্থ ইকুয়েশন থেকে ক্যালকুলেশন করলে তুমি ডি এবং ই পাবা না। বুঝা গেছে? কোশ্চেনের প্যাটার্নটা বোঝো। যদি আমি ডি এবং ই ক্যালকুলেশন করতে বলি, যে ইন টার্ম অফ ডি এবং ইন টার্ম অফ বি, তাহলে অবশ্যই ম্যাক্সওয়েলের থার্ড ইকুয়েশনটা তোমাকে লাগবেই। বুঝতে মানে পারছি স্যার। থার্ড ইকুয়েশন এবং ফোর্থ ইকুয়েশন। আবার তোমার হচ্ছে তোমার ই, মানে মেন কথা হচ্ছে তোমাকে ম্যাক্সওয়েলের থার্ড এবং ফোর্থ ইকুয়েশনটা তোমাকে জানতেই হবে, তাছাড়া তোমার পাবা না। চারটা জানলে, চারটা জানা তো আরো ভালো, মানে ওটা তো বেশি ভালো। এই ডি পর্যন্ত আমার মনে হয় কারো কোনো ইয়া থাকার কথা নয়। আমার অলরেডি দুইটা কোশ্চেনের সলিউশন হয়ে গেছে। এখন আমি বের করবো কোনটা? ইন টার্ম অফ বি অথবা ইন টার্ম অফ এইচ, তাই না? জি তো স্যার। এটা সলিউশন করার জন্য অবশ্যই আমাকে ফার্স্ট রিকল করতে হচ্ছে কাকে? ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশনটাকে রিকল করতে হচ্ছে। তাহলে অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশন, এটা আমরা জানি কিনা? কার্ল এইচ ইকুয়াল জে প্লাস ডি ডেল ডি বাই ডেল ডি, জি স্যার। এটা জানি কিনা? জানি স্যার। সেম ভাবেই আমি এটার উভয় দিকে কার্ল নেব। 8 নম্বর ইকুয়েশনের উভয় পাশে আমি টেকিং বোথ সাইড ইন ইকুয়েশন 8, টেকিং কার্ল অন বোথ সাইড অফ ইকুয়েশন 8, তাহলে এরকম পাই, এটার মতো পাই। জি স্যার। আচ্ছা, সেম প্রসিডিউর। কার্ল যদি দুইটা ভেক্টরের মধ্যে থাকে, কোরস ভেক্টরের মধ্যে, আমি কি বলছিলাম? দুইটা কোরস ভেক্টরের মধ্যে হলে এরকম হবে। প্রথম ভেক্টরটা ডট, যার কার্ল, যে কার্ল নিচ্ছি সেই কার্ল ডট দ্বিতীয় ভেক্টর, মাইনাস দ্বিতীয় ভেক্টর ডট যেটা কার্ল নিচ্ছি ওইটা ডট হচ্ছে প্রথম ভেক্টর। তাহলে যেহেতু প্রথম ভেক্টর এবং কার্ল একই জিনিস, এই জন্য ওটা স্কয়ার হয়ে যাচ্ছে, তাই কিনা? এই বুঝাই দিলাম না কিছুক্ষণ আগে একটা? জি স্যার, ওই যে স্কোয়ার হয়ে যাবে স্যার ইয়ে হলে। হ্যাঁ, মানে এই যে এটার মতো করে বুঝাই দিচ্ছিলাম, যে এটাকে আবার বুঝাই দেবো? না স্যার, তখন আর বুঝাইছেন বুঝে স্যার, না, আর বুঝতে বুঝে পারছি না স্যার। দিয়ে, বুঝে না দিয়ে শেষ করতে হবে। আচ্ছা,
এখন ফাইনাল আমার ইকুয়েশনটা এরকম আসলো কিনা দেখো তো। আবার এখানেও কাল করা হয়েছে, তাহলে জে এর সাথে, কারণ আমরা জে সমান সমান কি জানি, সিগমা ই জানি কিনা। এটা তো তোমার কনস্ট্যান্ট না, কনস্ট্যান্ট। এটা কি কনস্ট্যান্ট, যেটা কি কনস্ট্যান্ট, জে সমান সমান সিগমা ই, ই আছে, তার মানে কাল ওর সাথে করা যাবে, এই জন্য এটাকে আলাদা করে নিছি, জি তাই না? স্যার। অনেক সময় এটা অনেকেই মনে করবে এটা মনে কনস্ট্যান্ট, এটা তো কনস্ট্যান্ট না, কারণ কন্ডাক্টিং কারেন্ট ইন্টেন্সিটি সমান সমান কি, সিগমা ই, এটা আমরা সিগমা জানি। ই। সিগমাও একটা কনস্ট্যান্ট ভ্যালু। আবার এখানে ডেল, এখানে ডেল ডিটি বাই, এটা হচ্ছে তোমার ডেরিভেটিভ, এই জন্য ডেরিভেটিভের সাথে তোমার কাল হবে না, এটা হবে কার সাথে, ডি এর সাথে, তাই ডি এর সাথে আলাদা করে নিছি। এখন 9 নম্বর ইকুয়েশনটাতে দেখো তো কি আছে, ডাইভারজেন্স এইচ আছে, এইচ তে সমান সমান আমরা কি এবার জানি, বি বাই মিউ, এটা জানি কিনা, জানি স্যার। কারণ আমরা জানি মিউ ইকুয়াল টু কি বিএইচ, আই না, বি ইকুয়াল টু কি মিউ এইচ, এটা আমরা জানি কিনা। জি স্যার। তো আবার ম্যাক্সওয়েলের সেকেন্ড ইকুয়েশন সমান আমরা কি জানি, ডাইভারজেন্স বি ইকুয়াল কি জিরো। আমার তো এই অংশটুকুর দরকার নেই, আমার তো দরকার এইটার, কারণ এটাকে আমাকে জিরো করতে হবে, তাহলে ম্যাক্সওয়েলের সেকেন্ড ইকুয়েশনটাকে আমার ইকুয়াল করতে হবে কিনা। তাহলে ম্যাক্সওয়েলের সেকেন্ড ইকুয়েশন থেকে আমরা এটা জানি কিনা, দেখো তো। জি স্যার। ম্যাক্সওয়েলের সেকেন্ড ইকুয়েশন থেকে এটা জানি, আবার বি সমান সমান আমরা কি জানি, মিউ এইচ, মিউ এইচ। এটা তো জানি। মিউ এইচ হলে মিউটা এখানে কনস্ট্যান্ট, এর একটা ভ্যালু আছে, এই কনস্ট্যান্ট ভ্যালুটা এদিকে আমি কি করে দিলাম, উভয় দিকে কি করে দিলাম, ভাগ করে দিলাম। সমস্যা আছে? ফাইনালি আমি আচ্ছা। এই ভ্যালুটা পাচ্ছি কিনা, ডাইভারজেন্স এইচ ইকুয়াল কি জিরো, ইকুয়াল টু জিরো পাচ্ছি কিনা, এই ভ্যালুটা আমি বসাই দেবো কোথায় এখন, এই ভ্যালুটা বসাই দেবো কোথায়, এই যে এখানে বসাই দেবো, স্যার 9 নম্বর ইকুয়েশনে। 9 নম্বর ইকুয়েশনে বসাই দেবো। ঠিক আছে, 9 নম্বর ইকুয়েশনে বসাই দাও, 9 নম্বর ইকুয়েশনে বসাই দিলে এই প্রথম অংশটুকু তোমার জিরো হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাবে। মাইনাস এটা থাকতেছে, আবার এইদিকে এই অংশটুকু থাকতেছে। দেখো আমি বসাই দিলাম, এটা আমি জিরো পাচ্ছি, ফাইনালি এই ইকুয়েশনটা পাচ্ছি, তাই না? ফাইনালি এই ইকুয়েশনটা পাচ্ছি কিনা। জি স্যার। খুবই সহজ, বুঝতে পারলে ইকুয়েশন কোনো ব্যাপার না, মুখস্থ করার কোনো দরকার নেই, শুধুমাত্র জানতে হচ্ছে কোনগুলো, আমাকে জানতে হচ্ছে ম্যাক্সওয়েলের 4টা ইকুয়েশন, তারপরে এগুলো আর মুখস্থই করার লাগবে না, সহজে সলিউশন করতে পারবা। এগেইন আমরা হচ্ছে দেখো জে সমান সমান কি সিগমা ই, এটা আমরা জানি কিনা। জানি স্যার। আবার ডি সমান সমান আমরা কি ইপসিলন ই। অ্যাবসলিউটলি, এগুলো কি আর বলতে হচ্ছে, এগুলো আমি কিন্তু এখন সরাসরি রিকল করতেছি। এখন জে এবং ডি এর ভ্যালুটা আমি কি 10 নম্বরে বসাই দিতে পারবো? পারবো স্যার। আচ্ছা বসাই দাও, বসাই দিলে তোমার রেজাল্ট চলে আসছে, আর এখানে করার লাগবে না। ঠিক আছে, আমি এখন ভ্যালুটা বসাই দিচ্ছি এখানে। এটাতে কোনো পরিবর্তন হয়েছে? না স্যার। ডাইভারজেন্স তোমার ডেল স্কয়ার এইচ, এটাতে কোনো পরিবর্তন হয়েছে? না স্যার। কোনো পরিবর্তন হয় না, মাইনাস মাইনাস আছে, এখানে সিগমা ছিল, জে ছিল, জে এর পরিবর্তে আমি এখন কি বসাই দিচ্ছি, সিগমা ই। সিগমা ই, এটা আমরা জানি। আবার এখানে ডি ছিল, ডি এর পরিবর্তে আমি কি বসাই দিচ্ছি, ইপসিলন ই। এপসিলন ডি। এখানে সিগমা, এপসিলন, মিউ, এগুলো সবগুলি কি কনস্ট্যান্ট ভেরিয়েবল কিনা, জি স্যার কনস্ট্যান্ট। মানে ভেরিয়েবল বলতেছি না, কোন মানে কনস্ট্যান্ট ভ্যালু কিনা। স্যার কনস্ট্যান্ট ভ্যালু এগুলো স্যার। এগুলো কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে কনস্ট্যান্ট ভ্যালুকে আমি কি সামনে নিয়ে আসতে পারি? জি স্যার। আচ্ছা, কনস্ট্যান্ট গুলোকে সামনে রাখলাম, কারণ কাল শুধুমাত্র ভেক্টরের সাথেই হবে। কাল কি হবে, ভেক্টরের সাথে হবে। আমরা যখন ডেরিভেটিভ করি তখন কনস্ট্যান্ট ভ্যালু থাকলে কি করি, সামনে নিয়ে আসি কিনা। সামনে নিয়ে আসি। ইন্টিগ্রেশন করলে কনস্ট্যান্ট ভ্যালুটাকে সামনে নিয়ে আসি কিনা। জি স্যার। তাহলে কাল করলে তুমি কনস্ট্যান্ট ভ্যালুকে সামনে নিয়ে আসবে না কেন, তাই না? কারণ কোনো একটা অপারেটরে অলওয়েজ কনস্ট্যান্ট ভ্যালুগুলো কি করতে হয়, সামনে নিয়ে আসতে হয়, তাছাড়া কি অপারেশন করা যায় অপারেটরে? না স্যার। তাছাড়া অপারেটর দিয়ে কি অপারেশন করা যাবে? যাবে না। এই জন্য কনস্ট্যান্ট ভ্যালুকে আমরা সামনে নিয়ে আসলাম, এখানে সিগমা ছিল, সিগমাটাকে সামনে আসলাম, শুধু থাকলো কার্ল ই, থাক কার্ল ই থাক, সমস্যা নাই। এখানে এপসিলন আছে, এপসিলনটাকে আমি সামনে নিয়ে আসলাম, ডেল ডিটিটাও সামনে থাকলো, কারণ এটা হচ্ছে ডেরিভেটিভ, আমি কার্লটাকে শুধু এইচ এর সাথে রাখলাম এখানে। কার্লটাকে এইচ এর সাথে রাখছি কিনা এখানে দেখো তো। হ্যাঁ, এখন আমার ম্যাক্সওয়েলের এটা থার্ড ইকুয়েশন পড়ে গেছে কিনা দেখো তো, কার্ল ইতে ম্যাক্সওয়েলের থার্ড ইকুয়েশন কিনা, এটা থার্ড ইকুয়েশন কিনা। জি জি স্যার। স্যার। থার্ড ইকুয়েশন আমার এভাবে কি রাখা যাবে, দেখো তো। আমার দরকার কি, এইচ দরকার, আমার দরকার কোনটা, এইচ। এইচ।
আমি কি কার্ল ই পর্যন্ত রাখলে কি আমার এটা সলিউশন হয়ে যাবে? 1 নম্বর ইকুয়েশনটা কি সলিউশন হয়ে গেল? না স্যার, এইচ আনতে হবে স্যার। যদিও আমার লেফট সাইড আমার ঠিক আছে, কিন্তু রাইট সাইড আমার এখন পর্যন্ত ঠিক নেই স্যার। ওই প্যাটার্নে চলে যায়নি। আবার আমরা জানি ম্যাক্সওয়েলের থার্ড ইকুয়েশন সমান সমান কার্ল ই সমান ডিবি বাই ডিটি। ডিবি বাই ডিটি এটা দেখো তো তোমার বিটা এইচ এর সাথে রিলেশন আছে কিনা? জি স্যার আছে। আছে। তাহলে কার্ল ই এই ভ্যালুটা আমি সরাসরি বসাই দিই 11 নম্বরে, এইখানে বসাই দেবো। কারণ এর পরবর্তীতে আমি শুধু বি এর পরিবর্তে মিউ এস লিখবো, এইখানে বসাই দিলাম এই ভ্যালুগুলো। সমস্যা আছে? না স্যার। যে সমস্যা যদি না থাকে তাহলে সরাসরি আমি ভ্যালুটা এখানে বসাই দিছি। দেখো এখানে কি ছিল? এখানে কার্লি ছিল না, কার্লি। কার্লি ছিল স্যার। তো কার্লির পরিবর্তে আমি কি লিখতেছি? এটা লিখতেছি। মাইনাস ডিবি বাই ডিটি। এখানে এপসিলন ডি ডি ডি, আর এখানে ছিল কি কার্লি ছিল। সেম ভাবে এটাতে সেম ভাবে এটাই লিখলাম। দেখো এটাতে মাইনাস আছে, এটাতে মাইনাস আছে, দুটাই মাইনাস। আচ্ছা মাইনাস থাক, মাইনাস নিয়ে আমার এখন মাথা ঘামানোর দরকার নেই। তারপরেও আমি একটু রিয়ারেঞ্জ করে নেই। বিটাকেও একবারে সরাসরি ভেঙে নিচ্ছি। বিটাকে যদি ভেঙে না নেই তাহলে এই বির পরিবর্তে আমাকে কি লিখতে হবে? মিউ এস লিখতে হবে। মানে যে কোনো একটা আগে বের করতে হবে। হয় এস কে বি মিউ লেখো, বি বাই মিউ লেখো, অথবা বি কে কি লেখো? মিউ এস নিউ লেখো। এইচ। যেটা আগে বের করো না কেন তোমাকে কি করতে হবে? যে কোনো একটাকে আর একটার ফরম্যাটে নিয়ে আসতে হবে আমাকে, তাই না? আমি এখানে হয়তো বিটা আগে করছি এই জন্য, কারণ বি এইদিকে দুইটা আছে, তো এই জন্য এই দিকেরটাকে শুধু পরিবর্তন করে সরাসরি আগে বের করে নিয়ে আসছি। ঠিক আছে? কিন্তু কেউ যদি কি করে এখানে বি এর পরিবর্তে মিউ এস লেখে, তাহলে কি হবে? তার আগে কোনটা বের হবে? মিউট করি, যে কথা বলেছে মিউট করি। মাইন্ড বুঝে যাচ্ছে? জি স্যার, বুঝছি স্যার। কথা বলতেছে, ওকে বলো মিউট করতে বলো। আচ্ছা, আমি বললাম যে যদি আমি বি এর পরিবর্তে মিউ এস লিখি তাহলে এইচটা আমার আগে বের হবে, তাই না? এইচ এর ইকুয়েশনটা আগে বের হবে। আবার কেউ যদি এইচ এর পরিবর্তে বি বাই মিউ লেখে তাহলে তার বি এর ইকুয়েশনটা আগে বের হবে। সেটা হচ্ছে তো একজন এক্সামিনার, মানে তোমার হচ্ছে যে পরীক্ষার্থী, তার উপর ডিপেন্ড করবে সে কোনটা আগে বের করবে। যেটাই বের করুক না কেন বের করতে পারলেই হবে। কারণ আমি যখন বের করতে দেবো তখন অবশ্যই হয়তো বি এর সাথে ই এর রিলেশন করে দেবো, অথবা ই এর সাথে ডি এর রিলেশন করে দেবো। সেক্ষেত্রে খুবই সহজে বের করা পসিবল হবে, তাই না? আচ্ছা, এখন দেখো এখানে কনস্ট্যান্ট, এই ভ্যালুটা কনস্ট্যান্ট কিনা আমার? জি স্যার, মিউ কনস্ট্যান্ট। হ্যাঁ, মিউটা কনস্ট্যান্ট। তাহলে মিউটা উভয় দিকে আমি মাল্টিপ্লাই করে দিতে পারি এখানে। জি স্যার। ঠিক আছে, মাল্টিপ্লাই করে দাও। মাল্টিপ্লাই করে দিলে আমার দেখো তো এইদিকে মাল্টিপ্লাই করে দিলে আমার এখানে মিউ আসে। এখানে যেহেতু মিউ আছেই, আর একটা মাল্টিপ্লাই করলে কি মিউ চলে যায়? যাবে কিনা? যাবে স্যার। এইদিকে আমার কি আছে? সিগমা আছে। সিগমা আছে, থাক, সমস্যা নেই। এইদিকেও মাইনাস, এইদিকেও মাইনাস, এইদিকেও মাইনাস, সব মাইনাস কমন নিয়ে নিয়ে নেওয়া যায় তো, যাবে? জি জি স্যার, যাবে। মাইনাস সবগুলো প্লাস হয়ে গেল। এদিকে মিউ থাকলো, মিউ এদিকে থাকলো। সেম ভাবে এখানেও আবার মিউ থাকতেছে। দুইটাতে মিউ কমন নেওয়া যাচ্ছে কিনা? যাবে? যাবে স্যার। এটা হচ্ছে আমার হচ্ছে কি ফাইনাল ইকুয়েশন অফ বি ইন টার্ম অফ বি। এখন এখান থেকে যদি আমি এইচটা বের করতে চাই, তাহলে এইচ বের করতে হলে এখান থেকেও আমি 12 নম্বর ইকুয়েশনে বি এর পরিবর্তে মিউ এস লিখতে পারবো, অথবা কেউ যদি বলে যে না আমি এখান থেকে কোথায় এই অংশটুকু থেকে আমি এইচ এর ভ্যালু বের করব, সমস্যা নাই। সমস্যা আছে? না স্যার। এখানে শুধু বসাই দিতে হবে বি এর পরিবর্তে কি মিউ এইচ, তাই না? জি স্যার। এখানেও বসাই দিতে পারবা, অথবা এই 12 নম্বর ইকুয়েশনটা যে আছে এখানেও তুমি বি এর পরিবর্তে মিউ মিউ এইচ এইচ। বসানো যাবে। বসানো যাবে তো? জি স্যার, যাবে। আচ্ছা, বসাই দিলে কি হবে? এখানে বি এর পরিবর্তে মিউ এস, মিউ এখানেও এইচ। বি এর পরিবর্তে মিউ এস মিউ এইচ। থাকতেছে। এই জায়গাটাতেও তোমার হচ্ছে কি বি এর পরিবর্তে মিউ এইচ থাকে স্যার। মিউ এস থাকতেছে। তাহলে মিউ দুইটা দেখো মিউ কনস্ট্যান্ট কিনা আমার? যখন মিউ বি এর কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট ভ্যালুগুলো কি করা যায়? কমন নেওয়া যায়, সামনে নিয়ে আসা যায়। তাহলে বি এর পরিবর্তে আমি মিউ এস বসাই দিচ্ছি 12 নম্বর ইকুয়েশন। 12 নম্বর ইকুয়েশন কোথায় আমার? এখানে। আমি বললাম যে শুধু 12 নম্বর বসাইলেই হবে তা কিন্তু না।
তুমি এই এই যে বক্সটা আছে, বক্সের ইকুয়েশনটাতেও তুমি বসাইতে পারো, সমস্যা নাই। রেজাল্ট কিন্তু সেম আসবে, রেজাল্ট আলাদা আসবে না, শুধু ক্যালকুলেশনটা একটু কঠিন হবে। আচ্ছা, বি এর পরিবর্তে আমি এটা এখন বসাই দিচ্ছি, এখানে আমার মিউ এস থাকতেছে, কারণ এখানে আমার বি ছিল, এখন বি এর পরিবর্তে আমি মিউ এস বসাই দিচ্ছি। এখানে আমার বি ছিল, বি এর পরিবর্তে মিউ এস বসাই দিচ্ছি এই অংশটুকুতে, এই অংশটুকুতে সেম ভাবে বসাই দিচ্ছি। এখন মিউটা আমার কনস্ট্যান্ট কিনা? মিউ কনস্ট্যান্ট স্যার। এখানে মিউ কনস্ট্যান্ট, তাহলে এই দুইটা কনস্ট্যান্ট ভ্যালু আমি সামনে নিয়ে আসতে পারি। মিউ স্কয়ার হয় কিনা? মিউ স্কয়ার হবে তো। জি স্যার। এই মিউ কম্বিনেশন স্কয়ার, এইদিকে একটা মিউ আছে, তাহলে একটা এই মিউ আর এইদিকে একটা মিউ দ্বারা এইদিকে উভয় দিকে মিউ দ্বারা যদি স্কোয়ারটা ভাগ করে কেটে যাবে স্যার। জি স্যার। কেটে যাবে, শুধু একটা থাকবে। একটা থাকবে কিনা? জি স্যার। আচ্ছা, একটা যদি থাকে তাহলে ফাইনালি এটা তোমার ব্র্যাকেট হবে, মেবি ব্র্যাকেট হওয়ার কথা তো। ব্র্যাকেট হবে না? দেখো তো, মিউ কেটে দিচ্ছি। আচ্ছা, মিউ যদি আমি কেটে দিই, এই মিউ দ্বারা এখানে ভাগ করি, এই মিউ মিউ কেটে যায়। হ্যাঁ, এখানে আর একটা মিউ হবে, তোমার মিসিং হয়ে গেছে, তাই না? এই মিউ দ্বারা যদি ভাগ করে এইদিকে, দেখো তো, মিউ দ্বারা ভাগ করলে এই মিউটা কেটে যাচ্ছে, তাহলে তোমার এখানে একটা মিউ হবে, এটা মিউ মিসিং হয়ে জি গেছে। স্যার। ঠিক আছে, মিউ কিভাবে লিখবো এখানে? সেটা ব্র্যাকেট দিয়ে দিই, ব্র্যাকেট দিলেই তো হয়ে যাচ্ছে আমার। ব্র্যাকেটটাই মিসিং হচ্ছে স্যার। ব্র্যাকেটটাই মিসিং হয়ে গেছে এখানে। হ্যাঁ, ব্র্যাকেট হলে তো উভয়টার সাথে থাকতেছে আমার। জি স্যার, মানে এই দুটো কমন নিয়ে সামনে গেলে স্কোয়ার হয়, আর এটা একটা কাটা যায়, একটা থাকে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এটা ব্র্যাকেটটাই আমি মিসিং করছি, অথবা কেউ যদি বলে না ব্র্যাকেট মিসিং হয়নি, তখন এখানে মিউ দিতে হবে, এখানেও মিউ দিতে হবে। ঠিক আছে, জি স্যার। মানে রেজাল্ট আর কি আসলেই হলো। বুঝা গেছে? এই পর্যন্ত বুঝা গেছে মাহিন? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে ইন টার্ম অফ এইচ, যেটা হচ্ছে জেনারেল ইকুয়েশন ইন টার্ম অফ এইচ। তাহলে আমার কোশ্চেন কয় ধরনের আসতে পারতেছে এখান থেকে? 4 ধরনের স্যার। 4 ধরনের। অনেক সময় কোশ্চেনে আসতে পারে শুধু এইচ, অথবা কোশ্চেনে আসতে পারে যে ইন টার্ম অফ বি। আমি অবশ্যই এটা এরকম করে দেবো না, অবশ্যই কোশ্চেনটা প্যাটার্নটা চেঞ্জ করে দেবো, হয় চাবো এইচ অথবা ডি অথবা বি অথবা এইচ, মানে যাতে তোমাকে কি করতে হয়, পুরোটাই সলভ করতে হয়, মানে এরকম মানে কিছু দুইটা না। ইকুয়েশনই আনতে হবে স্যার। দুইটা ইকুয়েশনে আনতে হবে, কিন্তু 4টা চাবো না, হয়তো 4টা চাইলাম না, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, তারপরে কিন্তু অনেক দূরে আসতে হবে, তাই না? জি স্যার। অথবা অনেক সময় একটাও চাইতে পারি, তাহলে শুধু মুখস্থ করলে কি হবে? না স্যার, বুঝে ক্যালকুলেশন শিখতে হবে স্যার।